ইউনিয়ন সমাজকর্মী পদে বিগত বছরের গণিতের প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ত্রিভুজ থেকে 2016 সালে এবং 2022 সালে 2 করে মোট 4 নম্বরের প্রশ্ন এসেছে। তাই 15-র মধ্যে যদি 2 নম্বর প্রশ্ন আসে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে ত্রিভুজ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ইউনিয়ন সমাজকর্মী পদের জন্য। তাই আজকে আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব এবং সেই ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যেগুলো পড়লে আমরা ত্রিভুজ থেকে যে কোনো প্রশ্ন উত্তর করতে পারবো, এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ত্রিভুজ। আমরা সবাই জানি যে 3টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে ত্রিভুজ বলে, কিন্তু এই ত্রিভুজ হওয়ার জন্য 3টা শর্ত লাগবে। শর্ত নাম্বার 1 হচ্ছে ত্রিভুজের যে 3টা কোণ, এই 3টা কোণের সমষ্টি অর্থাৎ যোগফল 180 ডিগ্রি হতে হবে। শর্ত নাম্বার 2 হচ্ছে সাপোজ ধরেন এটা হচ্ছে 5, এটা হচ্ছে 11 এবং এটা হচ্ছে 7। এই যে বাহু এবং এই বাহু অর্থাৎ 2টা বাহু, এই 2টা বাহুর যোগফল এই বাহুটা থেকে বেশি হতে হবে, অথবা এই বাহুটা এবং এই বাহুটা এই 2টার যোগফল এটা থেকে বেশি হতে হবে, অথবা এইটা যোগফল এবং এই বাহুর যোগফল এটা থেকে বেশি হতে হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তার 3য় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, নাহলে কিন্তু এটা ত্রিভুজ হবে না। আরেকটা শর্ত নাম্বার 3 হচ্ছে এটার বিপরীত। তাহলে যদি 2টি বাহুর সমষ্টি তার 3য় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে 2টি বাহুর অন্তর অর্থাৎ এইটা থেকে এটার বিয়োগফল তাহলে কি হবে, 3য় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। যোগ করলে যদি বৃহত্তর হয় তাহলে বিয়োগ করলে অবশ্যই ক্ষুদ্রতর হবে। তার মানে এই বাহু এবং এই বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এই বাহু থেকে এই বাহু যদি আমরা বাদ দিই, এইটা অবশ্যই এই বাহুর থেকে অর্থাৎ 3য় বাহুর থেকে সেই বিয়োগফলটা কম হতে হবে। অথবা এখান থেকে যদি আমরা এটা বাদ দিই, এদের যে বিয়োগফল এটা অবশ্যই এটা থেকে কম হতে হবে। যদি বিয়োগফলটা কম হয় সেক্ষেত্রে সেটা ত্রিভুজ হবে। তাহলে একটা ত্রিভুজ হওয়ার 3টা শর্ত। প্রথম শর্তটা হচ্ছে ত্রিভুজের 3টা বাহুর যোগফল 180 ডিগ্রি হতে হবে। দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তার 3য় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এবং তৃতীয় নম্বর শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো 2টি বাহুর অন্তর 3য় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হতে হবে। এখন আমরা ত্রিভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি বাহুভেদে। বাহুভেদে ত্রিভুজ, বাহুভেদে আর কোণ ভেদে এইটাই আমাদের অনেক সময় গোলমাল লেগে যায়, এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে। বাহুভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু, একটা হচ্ছে সমদ্বিবাহু, একটা হচ্ছে বিষমবাহু। এই সম কথাটার অর্থ কি? সম কথাটার অর্থ হচ্ছে সমান। বাহু তো বাহুই, তাহলে সমবাহু কি? ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? 3টা বাহু দ্বারা আবদ্ধ। তাহলে 3টা বাহুই যার সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলতে পারি। তাহলে যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সংজ্ঞা মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা নিজের ভাষায় যদি একটু চিন্তা করি সেক্ষেত্রে আমরা নিজেরাই সংজ্ঞাটা তৈরি করতে পারবো। সম মানে হচ্ছে সমান, এটা আমরা জানি। বাহু তো বাহুই, ত্রিভুজ মানে হচ্ছে 3 বাহু, তাহলে তার যা 3টি বাহুই সমান সেটাই হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার আছে সমদ্বিবাহু ত্রিভুজ। সম মানে আমরা কি জানি? সমান। দ্বি মানে হচ্ছে 2 আর বাহু তো বাহু, আর ত্রিভুজ মানে হচ্ছে 3 বাহু। তাহলে যা 3টি বাহুর মধ্যে 2টা বাহু সমান সেটাই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখন একটু আগে তো আমরা সমবাহু ত্রিভুজের দেখলাম যে 3টা বাহুই সমান, তার মানে এইটা যদি এ হয় এটাও এ, এটাও এ। এখন সমদ্বিবাহু ত্রিভুজ তার মানে সাপোজ ধরেন যে এইটা বাহু আর এইটা বাহু সমান, অর্থাৎ এইটা হয়ে এইটা হয়ে, এইটা হচ্ছে বি। তাহলে এদের বিপরীত কোণ কোনটা? আমরা মনে রাখবো বাহু যদি সমান হয় কোণও সমান হবে। এইটা যেহেতু বাহুটা অসমান, তাহলে সেক্ষেত্রে এর কোণটাও কী হবে? একটা কোণ কী হবে? অসমান হবে, বাকি 2টা সমান হবে। তাহলে এখন দেখেন তো এটা যদি বিপরীত বাহু হয় এর বিপরীত কোণ কোনটা হবে? এপাশে যেটা থাকবে তাহলে এটা হচ্ছে তার বিপরীত কোণ। এখন সাপোজ ধরেন এই কোণটা হচ্ছে এক্স, এটার মান আমি দিলাম 70 ডিগ্রি। তাহলে এক্স কোণ ইকুয়াল যদি আপনাকে হোয়াট বলে তাহলে কি হবে? এটা যদি 70 হয় তাহলে এটা সমান এটাও, তাহলে
আমরা একটা কি বললাম, বাহু যদি সমান হয় সেক্ষেত্রে কোণও সমান হবে। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, এটাও কি হবে 70 ডিগ্রি হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই দুইটাকে যোগ করে এই 180 থেকে বাদ দিলে আমরা x এর মান পাবো। এবার আসি বিষম বাহু ত্রিভুজ। বিষম কথাটার অর্থ হচ্ছে অসমান। বিষম কথাটার অর্থ হচ্ছে অসমান। বাহু তো বাহু, আর ত্রিভুজ মানে হচ্ছে 3 বাহু। তাহলে যার 3টি বাহুর মধ্যে কোনোটাই সমান নয় সেটাই হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। যার এই বাহুটাও সমান না, এই বাহুটাও সমান না, অর্থাৎ এটাও সমান না, এটাও সমান না, এটাও সমান না। বাহু যেহেতু সমান না, তাহলে এদের কোনো কি হবে? অসমান হবে। তাহলে বিষম বাহু 3টি বাহু এবং 3টি কোণ সবগুলোই হচ্ছে অসমান। এখন আমরা এদের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করব। এগুলো আমরা মুখস্থ করব না, বোঝার চেষ্টা করব। পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে সবগুলো যোগফল, অর্থাৎ ত্রিভুজ মানে তার 3টি বাহু, তাহলে 3টি বাহুর যে যোগফল সেটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা। চতুর্ভুজ হলে তার 4টি বাহু, তাহলে 4টি বাহুর যে যোগফল সেটা হচ্ছে চতুর্ভুজ। এবং পঞ্চভুজ যেটাই বলুক, অর্থাৎ যতগুলো বাহু থাকবে এদের যে যোগফল সেটাই হচ্ছে তাদের পরিসীমা। তাহলে একটু আগে আমরা কি বলছি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা, অর্থাৎ এইটা এ এটা, অর্থাৎ 3টাই যদি সমান হয় সেক্ষেত্রে তাহলে এটা কি হবে? a প্লাস এ, এদের যোগফল তাহলে কি হবে? 3a। এখন সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা তাহলে কি হবে? সমদ্বিবাহু তার মানে আমরা কি বললাম, একটা এ আর একটা এ, অর্থাৎ 2টা বাহু সমান, একটা হচ্ছে বি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি, তার মানে 2a প্লাস বি। এবার বিষম বাহু, এর তো কোনোটাই সমান না, তাহলে এটা যদি এ হয় এটা হবে বি, এটা হবে সি, তাহলে এর পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি। এখন আমরা ক্ষেত্রফল আমরা এভাবে বুঝে বুঝে পড়বো। সমবাহুতা যেহেতু প্রথমে দেওয়া আছে এই জন্য আমরা এই ক্ষেত্রে রুটটা প্রথমে নেব। সমদ্বিবাহু এই জন্য এর ক্ষেত্রে আমরা রুটটা দ্বিতীয়তে নেব। আর অসমান অর্থাৎ বিষমবাহু মানে যেহেতু সবগুলো অসমান, এর জন্য এর ক্ষেত্রে আমরা সবগুলোর উপরে রুট নেব। ঠিক আছে, এখন আমরা যদি এর ক্ষেত্রফল অর্থাৎ মুখস্থ করার দরকার নেই, একটু বুঝি। সাপোজ ধরেন এর ক্ষেত্রফল নির্ণয় করব, সেক্ষেত্রে কি হবে? এখানকার এই যে আমরা 3, এটা আমরা কমন, এটা আমরা নিব। আমরা একটা কি বললাম যে প্রথমটার ক্ষেত্রে রুট নিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কী নিব? রুট নিব। এবং এরপর আমরা কিনবো একটা ফোন নিব, যেহেতু ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে এখানে যে এ ছিল, এই একে নেওয়ার পর আমরা এখানে একটা স্কোয়ার নেব। তাহলে দেখেন মুখস্থ করার কোনো দরকার নাই, পরিসীমা তো বের করা খুবই সহজ। 3টা বাহুর যে যোগফল সেটাই হচ্ছে তার পরিসীমা। তো পরিসীমা আমরা পেয়েছিলাম 3a। এই 3টাকে প্রথমে নিলাম, যেটা আমাদের প্রথমে থাকবে সেটার জন্য আমরা প্রথমে রুট নিব, আর নিচে হচ্ছে 4। এরপর আমরা এই যে এ ছিল এর উপর একটা স্কোয়ার দেব। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা আমাদের মুখস্থ করার দরকার নেই। আমরা এই পরিসীমা মানে জানি যে 3টা বাহু যোগফল, এবং এই পরিসীমা থেকে আমরা তার ক্ষেত্রফল থেকে সহজে বের করে নিলাম। এবার সেমভাবে আমরা সমদ্বিবাহুর বের করব। তাহলে সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা কি বললাম যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের রুট নিতে হবে। এক্ষেত্রে আমরা এই বিটাকে সামনে আনবো, আর এই যে এখানে 4 ছিল এই 4কে আমরা এখানে নেব। নেওয়ার পর আমরা কী করবো, এই যে একটা রুট দিব। আমরা কি বলেছিলাম যে দ্বিতীয়তে আমরা রুট নেব। এরপরে এখানকার এ এবং এখানকার বি এদের উপরে স্কোয়ার হবে, কারণ একটাকে কিন্তু আমরা এক্ষেত্রে এর উপর এখানে একটা স্কোয়ার দিয়েছিলাম। তাহলে এর ক্ষেত্রেও কী করতে হবে, এই যেখানে একটা স্কোয়ার দিতে হবে, তারপর বি এর এখানেও একটা স্কোয়ার দিতে হবে, এবং এই যে 4 একে আমরা একটু কমন নিয়ে নেব। তাহলে দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মুখস্থ করার দরকার নাই, আমরা ঠিক পরিসীমা থেকে এভাবে বের করে ফেলব। এখন এই বিষমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 2s দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পরিসীমা যদি 2s দ্বারা প্রকাশ করা হয়, তাহলে অর্ধ পরিসীমা কি করা হবে? s দ্বারা অর্ধ, মানে 2টা s মিলে যদি পরিসীমা হয় তাহলে এটাকে অর্ধেক করলে আমরা একটা s পাবো। তাহলে এই যে অর্ধ পরিসীমাকে আমরা s দ্বারা প্রকাশ করি, আর এটাকে আমরা 2s দ্বারা প্রকাশ করি। এখন পরিসীমার ক্ষেত্রে আমরা কী লিখলাম? a প্লাস বি প্লাস সি। এখন এই যে অর্ধ পরিসীমা, এইখানে যে 2টা ছিল এই 2টা কি গুণ অবস্থায় ছিল, এখানে এটা ভাগ অবস্থায় আসবে।
এখন এর ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, সেক্ষেত্রে আমরা বলেছিলাম সবার উপরে রুট আসবে। এখন দেখেন, তাহলে আমরা এই এসটাকে আমরা সবার সাথে নেব, এস মাইনাস এ, এস মাইনাস বি, তারপরে এস মাইনাস সি, তারপরে এই যে এস, একে আমরা এখানে কমন নিব, ক্ষেত্রফল বের হয়ে গেল। তাহলে আশা করি মুখস্থ করার সংজ্ঞা মুখস্থ করারও কোনো দরকার নেই, সূত্রগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। পরিসীমা খুবই সহজ, শুধুমাত্র যোগ করে দিব। এই যে যোগ করে দিব, এখান থেকে আবার কিভাবে ক্ষেত্রফল বের করতে হবে সেটা আমরা শিখে গেলাম। আসে আমরা কোণ ভেদে ত্রিভুজ। এই কোণ ভেদে ত্রিভুজও 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, তারপর তো হচ্ছে সমকোণী ত্রিভুজ, তারপর তো হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, সূক্ষ্ম কথাটার অর্থ কি? ছোট বা নগণ্য। সম কথাটার অর্থ হচ্ছে সমান। স্থূল কথাটার অর্থ হচ্ছে বড়, মোটা অথবা বেশি। এগুলো আমাদের রেগুলার ইউজ, আমাদের সংজ্ঞাতে আমাদের মুখস্থ করতে না হয়, এই জন্য আমরা দৈনন্দিন জীবনে আমরা যে ভাষাগুলো ইউজ করি সেভাবে আমরা প্রতিটা জিনিস বের করে নিলাম। এখন এখানে বলছে সমকোণী, মানে হচ্ছে এই সম মানে হচ্ছে সমান কোণ। কার সমান কোণ? 90 ডিগ্রি এর সমান কোণ। তাহলে সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ একটা কোণ কী করতে হবে? একে 90 ডিগ্রি হতে হবে। একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই কোণটাই হচ্ছে সমকোণী। এখন সূক্ষ্ম কোণ মানে হচ্ছে ছোট। কার ছোট? এই সমকোণের থেকে ছোট। এখন সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এর থেকে ছোট হলে সেটাকে কী করতে হবে? অবশ্যই 90 ডিগ্রির থেকে ছোট হতে হবে। তাহলে সূক্ষ্ম কোণ হচ্ছে প্রতিটা কোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম হতে হবে। এখন সমকোণের এইটা যদি 90 ডিগ্রি হয় আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে এই দুইটা কোণ মিলে হতে হবে 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তাহলে এগুলো কি? এগুলো অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ, বাকি 2টি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ। এবার স্থূলকোণ মানে হচ্ছে আমরা কি বললাম? বড় অথবা বেশি। তাহলে কার বেশি হবে? এই সমকোণের থেকে বেশি হবে। তাহলে 90 ডিগ্রির থেকে বেশি যে কোণটা সেটাই হচ্ছে স্থূলকোণ। তার মানে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি। তো বেশি হওয়ার কারণে এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণ বুঝলাম। সূক্ষ্মকোণ কি? যে ত্রিভুজে সবগুলো কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির থেকে বেশি তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। এখন এক্ষেত্রে আমরা শুধু সমকোণী ক্ষেত্রে পিথাগোরাসের যে সূত্রটি পড়েছিলাম, অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এগুলো আমরা সবাই পড়ছি। আরেকটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই উচ্চতাই কিন্তু আবার লম্ব, অর্থাৎ লম্ব যেটা উচ্চতাও সেটাই। এখন আমরা এইখানে যা যা পড়লাম বা বুঝলাম এগুলোর উপর ভিত্তি করে আমরা এখন 2016 সাল এবং 2022 সালের কোশ্চেনগুলো সমাধান করার চেষ্টা করব, দেখি পারি কিনা। প্রথম প্রশ্নটা হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? আচ্ছা, সম মানে কি? সমান। আর বাহু মানে তো হচ্ছে বাহুই। ত্রিভুজ মানে হচ্ছে 3 বাহু। তাহলে যার 3টি বাহুই সমান, এখন যার 3টি বাহু সমান তার একটি কোণের মান চাইছে। এখন দেখেন, একটু আগে আমরা কি বললাম যে যদি বাহু সমান হয় সেক্ষেত্রে কোণও সমান হবে। তাহলে এই 3টা মিলে যদি 180 ডিগ্রি হয় তাহলে কি আমাদেরকে 3 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 60 ডিগ্রি। তাহলে একটা যদি হয় 60 ডিগ্রি, বাকিগুলো কি হবে? 60 ডিগ্রি। তাহলে এটার উত্তর হবে ক, 60 ডিগ্রি। যে ত্রিভুজের 3 কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে? একটু আগে আমরা কি, আচ্ছা, যে ত্রিভুজের 3টা কোণ সমান, 3টা কোণ সমান বলছে, বাহু কিন্তু বলে নাই। সম মানে কি? সমান। আর কোণ
এই কোণ তো কোণেই, আর ত্রিভুজ মানে হচ্ছে 3, তাহলে যা 3টি কোণের সমান সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। বাহুর কথা কিন্তু বলে নাই, কেউ কিন্তু সমবাহু দাগাইলে ভুল হবে, তাই কোণ এবং বাহু এই দুইটা একটু ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। এবার আসি, কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টির সমান হলে এটি কোন ধরনের ত্রিভুজ? কি বলা হয়েছে? কোনো ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টির সমান হলে, আচ্ছা ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তার মানে এই একটা কোণ যা হবে এই দুইটা যোগ করার পর তাই হবে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা হবে 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি হলে এটা কোন কোণ হবে? এটা হচ্ছে সমকোণ হবে। তাহলে উত্তর গ, সমকোণ। ABC ত্রিভুজের পরিসীমা কত একক? এটা ত্রিভুজটা দেওয়া নাই, অতএব অঙ্কটা আসলে পুরোটাই কমপ্লিট করেনি। তো যদি পরিসীমা বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব? 3 তারে যোগ করব। তাহলে ত্রিভুজটা যদি দেওয়া থাকতো এবং তাদের মান দেওয়া থাকতো, সেই মানগুলো যোগ করলে আমরা পরিসীমা পাইতাম। তাহলে আশা করি আমি একটু আগে যা পড়ালাম তো সেগুলো যদি আমরা বুঝে থাকি, তাহলে ত্রিভুজ থেকে ইউনিয়ন সমাজক্রমী পদের জন্য যে ধরনের প্রশ্ন আসুক না কেন, ইনশাল্লাহ আমরা সেগুলো সমাধান করতে পারবো।